শুরু হলো সব খবর। নিয়মিত এই আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। সাথে আছি আমি শাওন দত্ত। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও কিছু হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদ পরিবারের সাথে পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন শহীদদের স্বজনরা। এ সময় ২১টি শহীদ পরিবার এবং ৭ জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হলো। এ সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে জনগণ, তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ। তো সবসময় ভাবি, যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা। যে জাতি ইতিহাস মনে রাখবে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ দুটি অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। জুলাইয়ে আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর সহ সারা দেশে গ্রেপ্তার করা হয়েছে ১৫০০-এর বেশি। তারা জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যা মামলার আসামি বলে দাবি পুলিশের। আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গ্রেপ্তারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নিরপরাধ কেউ যেন গ্রেপ্তার না হয় সেজন্য প্রতি জেলায় কমিটি করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জয়দেবপুর থানায় ৬, শ্রীপুরে ৫, কালীগঞ্জে ৪, কাপাসিয়ায় ৩ এবং কালিয়াকৈরে গ্রেফতার করা হয় ৩ জনকে। এছাড়া মহানগরের ১১ থানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় ৭৯ জনকে। গ্রেফতারের সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মামলার আসামি। পরে আদালতের মাধ্যমে সবাইকে কারাগারে পাঠানো হয়। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই ৬১ জন গ্রেফতার হয়েছেন। রংপুর বিভাগে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ নেতাকর্মী। এর মধ্যে মেট্রোপলিটনে ৫ জনকে গ্রেফতারের খবর জানায় পুলিশ। আমরা কোনো দলমত দিকে তাকাচ্ছি না। যেই অপরাধীর সাথে হিসেবে এজাহারভুক্ত আসামি অথবা নাশকতার সাথে জড়িত থাকতে পারে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। অভিযানে ২৯ জনকে গ্রেফতারের খবর জানিয়েছে নেত্রকোনা পুলিশ। ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার আছে ১৯ জন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার আসামি। চট্টগ্রামে ৪০ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ভোলায় কোস্টগার্ডের অভিযানে আটক ১৪ জন ও খাগড়াছড়িতে ১০ জন সহ বিভিন্ন জেলায় ডেভিল হান্টে গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাঘব বোয়াল থেকে চুনোপুটি অপারেশন ডেভিল হান্টে ছাড়া পাবে না কোনো অপরাধী।
এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। নিরপরাধ কেউ যেন গ্রেফতার না হয় সেজন্য প্রতি জেলায় কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। গ্রেপ্তারের পর সাবেক এমপি চয়নকে শ্রীপুর থানায় রাখা হয়েছে। সিরাজগঞ্জ পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আরও জানাতে গাজীপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন আলী বাবু। বাবু, সাবেক এমপিকে কখন হস্তান্তর করা হবে, পুলিশ কি বলছে? শাওন, এই মাত্রই কিন্তু তাকে থানা থেকে বের করা হয়েছে। যে গাড়িটি দেখতে পাচ্ছেন, যে পিছনে যে সাদা গাড়িটি, সেই গাড়িতে তাকে অপারেশন আবু সাইদের নেতৃত্বে 8টি টিম এসেছে। 8টি টিমের মাধ্যমে এই জায়গা ওনাকে আসলে এই যে গাড়িতে ওঠানো হয়েছে, এই গাড়িতে আসলে উনি এবং ওনার যে স্ত্রী ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভাই, যে এই গাড়িটি নিয়ে যাওয়া হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে ভাই, যে এই গাড়িটি থেকে তাকে ওঠানো হচ্ছে। যে হাইসটি, সেই হাইসে আসলে তাকে উঠিয়ে আসলে সিরাজগঞ্জের শায়েস্তা খান যে থানা রয়েছে, শায়েস্তা খান, সেই থানায় তাকে নেওয়া হবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, ওই থানায় তার নামে 2টি মামলা রয়েছে। একটি হত্যা মামলা, একটি নাশকতা মামলা। 2টি মামলায় আসলে ওনাকে সিরাজগঞ্জ নেওয়া হচ্ছে। যতটুকু জানতে পেরেছি, ওই থানার যিনি রয়েছেন ওসি অপারেশন আবু সাইদ, যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে আসলে ওনার যে মামলা 2টি রয়েছে, আসলে আজকে ওনাকে এখান থেকে ওই থানায় নিয়ে যাওয়া হবে। থানা থেকে আসলে আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। সেখানে আসলে তার 2টি মামলায় রিমান্ড চাওয়া হবে। রিমান্ড মঞ্জুর হলে তারপর আসলে ওনাকে থানায় নিয়ে এসে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি দেখতেই পাচ্ছেন যে ওনাকে এই হাইসটি, যে হাইসটি রয়েছে, এই হাইসে ওনাকে ওঠানো হয়েছে। এই হাইস দিয়ে তাকে আসলে যে সিরাজগঞ্জ নিয়ে যাবেন গাজীপুরে। গতকালকে আসলে তাকে গাজীপুরের শ্রীপুরের তেলেহাটি ইউনিয়ন থেকে ওনাকে গ্রেপ্তার করেছিল আগামীকাল রাত 12টার সময়। 12টা থেকে সারাদিন পর্যন্তই উনি এই থানায় ছিলেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি শাওন, যে এই থানায় তার নামে কোনো মামলা হয়নি। 5 আগস্টের পর তার নামে 2টি মামলা হয়েছে। সেই সিরাজগঞ্জের এলাকায় 2টি মামলায় আরেকটি মামলা হচ্ছে নাশকতা মামলা। 2টি মামলায় হওয়ার পরেই উনি ওইখান থেকে গা ডাকা দিয়েছেন। গা ডাকা দিয়ে গাজীপুরে এসে উনি একটি বাড়িতে উনি অবস্থান করেছিলেন প্রায় 2 মাস যাবৎ বলে জানিয়েছেন। কিন্তু পুলিশ বলছে এর আগে থেকে উনি এখানে অবস্থান করছেন। এখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। আসলে আগামীকাল তাকে আদালতে ওঠানো হবে। শাওন বাবু, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। সেখানে রয়েছেন সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাব তার কাছে। রবিন, বিএনপির প্রতিনিধি দলে কে কে রয়েছেন, কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আমাদের। শাওন, ঠিক খানিক আগে 6টা 5 মিনিট নাগাদ আসলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, এই 3 প্রতিনিধি প্রবেশ করেছেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। এবং সমসাময়িক রাজনীতি, আগামীর চিন্তাভাবনা সব কিছু নিয়ে আসলে আলোচনা হবে। এটাকে খুব গুরুত্বপূর্ণ বৈঠক হিসেবেই দেখছে বিএনপি, কেননা সাম্প্রতিক সময়ে বা বর্তমান যে চলমান অস্থিরতা চলছে, নানামুখী অস্থিরতা, সেসব নিয়ে আলোচনা হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির। এবং ধানমন্ডি 32-এর বাড়ি ভাঙা থেকে শুরু করে সারা দেশে যে বুলডোজার কর্মসূচি, সেসব যেমন সেই আলোচনায় থাকবে, ঠিক তেমনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার যে দাবি, সেসব বিষয়ও থাকবে। গতকালকেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান এবং সালাউদ্দিন আহমেদ গিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নির্বাচন কমিশনে, এবং নির্বাচন কমিশনারদের সঙ্গেও বৈঠক হয়েছে। সেই বৈঠকের ফলশ্রুতিতে তারা তখন জানতে চেয়েছেন নির্বাচন কমিশনের কাছে যে কতদিন সময় লাগতে পারে আগামী নির্বাচন, যে কোনো সময় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কমিশনের প্রস্তুতি, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেই আলোচনারই একটি ফলাফল হয়তো বা আজকে প্রধান উপদেষ্টার কাছে তারাও জানাবেন। এবং সেই সঙ্গে যে জুলাই ঘোষণাপত্র নিয়ে দীর্ঘদিনের যে ছাত্র জনতার যে দাবিগুলো ছিল রাজনৈতিক দলগুলোর কাছে, সেই ঘোষণাপত্র চাওয়া এবং ড্রাফট,
সেই সব বিষয় নিয়ে বিএনপি দীর্ঘদিন তার যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সঙ্গেও আলোচনা করেছে। দলের পক্ষ থেকে একটি জুলাই ঘোষণাপত্রও তৈরি করা হয়েছে। হয়তোবা আজকের এই বৈঠকের মধ্য দিয়ে সেই ঘোষণাপত্রটিও হস্তান্তর হতে পারে প্রধান উপদেষ্টার কাছে। তবে এটুকু বলতে হয় যে বিএনপি আজকে দিনের বেলায় বলা চলে দিনের শুরুতেই দেশ জুড়ে অর্থাৎ 64 জেলায় 8 দিনে কর্মসূচি ঘোষণা করেছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচন রোডম্যাপ ঘোষণার দাবিতে সেই সব কর্মসূচির প্রসঙ্গ আসতে পারে। বিএনপি যেমন একদিকে রাজপথে তাদের নির্বাচনী দাবিটুকু উত্থাপন করতে চায়, জনসম্পৃক্ততা বাড়াতে চায়, ঠিক তেমনি প্রধান উপদেষ্টার কাছে সেটির তাৎপর্য এবং সেটির গুরুত্বটাও তুলে ধরতে চায়। আজকের এই বৈঠকের মধ্য দিয়ে বলা চলে একসঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের যেই বিষয়গুলো ছিল বিগত দিনগুলোতে সেটি হচ্ছে না। আজকে কেবলমাত্র বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে বিএনপি তাদের সেই দাবিগুলো এবং সেই বিষয়গুলো উত্থাপন করবেন। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেছেন। বৈঠক শেষ হওয়ার পর আমরা গণমাধ্যম কর্মীরা বাইরে অপেক্ষামান, তারপরেই তাদের কাছ থেকেই জানা যাবে আসলে আজকের এই বৈঠকের আলোচ্য সূচিতে নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা জানাতেও পারবো। অনেক ধন্যবাদ রবিন আপনাকে। আগামী 12 ফেব্রুয়ারি থেকে সারা দেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। 12 থেকে 24 ফেব্রুয়ারি হবে এই কর্মসূচি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবেলার দাবিতে দেশের 64 জেলায় এই কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এই 8 দিনের মধ্যে ঢাকায় সমাবেশ হবে 12 ফেব্রুয়ারি। এছাড়া চট্টগ্রাম উত্তরে 25, চট্টগ্রাম দক্ষিণে 22, রাজশাহীতে 19 এবং যশোরে 17 ফেব্রুয়ারি সমাবেশ করবে বিএনপি। জাতীয় ঐক্য ত্বরান্বিত করতে আগামী বুধবার বিএনপি, ছাত্র সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির সাথে বৈঠক করবে নাগরিক ঐক্য। সকালে রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই বৈঠকের ঘোষণা দেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। বলেন, বিএনপির সঙ্গে ছাত্র সমাজ ও জাতীয় নাগরিক ঐক্যের মনোমালিন্য দূর হোক, এটা তারা চান। আগামী বুধবারের বৈঠকে এই বিষয়ে আলোচনা হবে। জানান, সরকারের বসে রাজনৈতিক দল গঠনের প্রস্তুতি ভবিষ্যৎ রাজনীতির জন্য খুব একটা ভালো নয়। জানান, দেশের সামগ্রিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় গণতন্ত্রে উত্তরণে সবাইকে একমত হতে হবে। আমরা প্রাথমিকভাবে বিএনপির সঙ্গে এবং ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি যারা আছেন নেতৃস্থানীয় তাদের সাথে কথা বলেছি, তাদের জানিয়েছি এই প্রোগ্রাম সম্পর্কে, তারা একমত হয়েছেন। তাদেরকে সময় ভেন্যু জানানো হয়েছে। সময় মাত্র 4 দিন থাকলেও এখনো প্রায় 46,000 হজ যাত্রীর জন্য বাড়ি, তাঁবু ভাড়া সহ 4 চুক্তি করেনি বেসরকারি হজ এজেন্সিগুলো। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা। সতর্ক করে বলেছেন, 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে, সময় বৃদ্ধির সুযোগ নেই। নিবন্ধিত কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিগুলোকেই। এছাড়া ওমরা হজের সময় বিমানের টিকিটের দাম 2-3 গুণ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হজের জন্য বাংলাদেশ থেকে কোটা ছিল 1,27,000, তবে সরকারিভাবে 5,200 জন ও বেসরকারিভাবে 81,900 জন নিবন্ধন করেছেন। কিন্তু সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীদের জন্য বাড়ি, তাঁবু, পরিবহন ও ক্যাটারিংয়ের জন্য এখনও চুক্তি করেনি 70 লিড এজেন্সির মধ্যে 32টি। এর আওতায় রয়েছে প্রায় 46,000 হজযাত্রী, অথচ চুক্তির সময় আছে মাত্র 4 দিন, 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। নিবন্ধিত বাংলাদেশের কোনো ভাই বোন যদি হজে যেতে না পারে, এর দায় আমরা নেব না। এবং 14 তারিখ রাতেই 12টা 1 মিনিটে সমস্ত সিস্টেম ক্লোজ হয়ে যাবে। এখন কেউ যদি বলে যে আমাদের বাড়ান, মন্ত্রীর কাছে চিঠি লিখেন, ফোন করেন, ইট ইজ নট পসিবল। যদি কোনো এজেন্সি নিয়ম কানুন ভঙ্গ করে মিসকন্ডাক্টের অভিযোগে যদি অভিযুক্ত হয়, তার লাইসেন্স বাতিল হবে পেনাল্টির আওতায়, সেটা ফাইন্যান্সিয়াল বলেন, এবং লাইসেন্স তো বাতিল হবে, ইন এডিশন যে আর্থিক যে দণ্ড সেটাও আসবে, সেটা ব্যবস্থা আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেন নির্ধারিত 14 ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পূর্ণ করতে পারবে এজেন্সিগুলো। তারা প্রত্যেকেই বাড়ি ভাড়ার জন্য ওদের লোক কাজ করতে
করতেছে এবং তারা আমাদের কথা দিয়েছে যে 14 তারিখের আগেই তাদের বাড়ি ভাড়াগুলো কমপ্লিট হবে। এবার হজে যেতে পারছেন না কোনো শিশু বা অপ্রাপ্তবয়স্করা। উপদেষ্টা জানান, কেউ নিবন্ধন করে থাকলে বাদ পড়বেন। শিশুদেরকে নেওয়া যাবে না, ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না। ওমরা হজ ঘিরে এজেন্সি ও এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম নেয় দ্বিগুণ তিনগুণ। উপদেষ্টা বলেন, এক্ষেত্রে যাত্রীর নাম, পাসপোর্ট ছাড়া বুকিং প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হবে। ধর্ম উপদেষ্টা বলেন, যারা ওমরা হজের বিমানের টিকিটের অস্বাভাবিক দামের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের টিম 15 কার্যদিবসের মধ্যে রিপোর্ট দিবে। সেই সাথে কারসাজি রোধে মনিটরিংয়ে থাকছে টাস্কফোর্সও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আমরা বিস্তারিত একটু জেনে নিতে চাই। এই মুহূর্তে জাদুঘর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর সিদ্দিক টিপু। টিপু, জাদুঘরের সামনের এখনকার পরিস্থিতি কি সেটি একটু জানাবেন? কি তথ্য আছে বিস্তারিত? শাওন, বিকেল 4:30টার দিকে কিন্তু পুলিশ এখানে যারা আন্দোলনরত ছিলেন তাদেরকে সরিয়ে দেয় এবং তাদের কয়েকজনকে আটক করে নিয়ে যাওয়া হয় এবং তারপর থেকেই কিন্তু যেসব শিক্ষকরা আজকে দুপুর থেকে এখানে আন্দোলন করছেন তারা কিন্তু জাদুঘরের সামনে যে অংশটি আছে সেই অংশে দাঁড়িয়ে বসে তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং নানান ধরনের স্লোগান দিচ্ছেন তাদের দাবির পক্ষে। এবং কিছুক্ষণ আগে তাদের একজন মুখপাত্র তিনি আমাদের সাথে কথা বলেছেন গণমাধ্যমের সাথে এবং তিনি যেটি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে না আনা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই যে শাহবাগের যে জাদুঘরের সামনে যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান থেকে তারা উঠে যাবেন না। একই সাথে আমরা যেটি জানতে পেরেছি এখন পর্যন্ত প্রায় 27-28 জনকে পুলিশ তাদের হেফাজতে নিয়েছে। এখনও পর্যন্ত কোনো মামলা রুজু করা হবে কি হবে না সেরকম একটি সিদ্ধান্ত প্রক্রিয়াধীন আছে। তো তারা চাচ্ছেন যে খুব দ্রুত তাদের যেসব সহকর্মীকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে তাদেরকে দ্রুতই আবার ফিরিয়ে দেওয়া হোক তাদের মাঝে এবং তাদের যে আন্দোলন, তাদের যে দাবি, তাদের নিয়োগের যে রায় সেই রায় বাতিল করে তাদের নিয়োগকে আবার বহাল রাখার জন্য তাদের যে দাবি সেই দাবি কিন্তু মেনে না নিলে তারা এই অবস্থান চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং দেখতেই পাচ্ছেন যে যেসব তাদের আন্দোলনরতরা আছেন তারা তাদের দাবির পক্ষে নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের সহকর্মীদের ছেড়ে না দেওয়া হচ্ছে এবং তাদের দাবি মেনে নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই অঞ্চল বা এই স্থান ছাড়বেন না। শাওন। টিপু, ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32 নম্বরে ভেঙে ফেলা বাড়ি থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। সকাল 7টায় ঘটনাস্থলে পৌঁছায় সিআইডির 10 সদস্যের একটি বিশেষজ্ঞ দল। সকালে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে উপস্থিত হয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে বিশেষজ্ঞ দলটি। গত 5 ফেব্রুয়ারি পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় বাড়ির পাশে নির্মাণাধীন ভবনে কয়েকতলা বেসমেন্টের খোঁজ পাওয়া যায়। অন্ধকার ওই ভবনের বেসমেন্টের 2 তলা যেতেই পানির সন্ধান পাওয়া যায়। এই নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে রোববার সেখানে উপস্থিত হয়ে পানি সরায় ফায়ার সার্ভিস। এরপরে সকালে সেখানে আলামত সংগ্রহে যায় সিআইডি ক্রাইম সিন। আমরা যা আলামত পাচ্ছি, সন্দেহজনক যা আলামত পাচ্ছি তা কালেকশন করতেছি এবং সেগুলো কালেকশন করার পরে আমরা বুঝতে পারবো এই এভিডেন্সগুলা কিসের। এখনো আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারিনি। যুদ্ধবিরতির মাঝেই আবারও গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। আইডিএফের ছোড়া গুলিতে নিহত হয়েছেন 4 ফিলিস্তিনি। গাজার সিটির জায়তুন ও খান ইউনিসের আল কোয়ারারা এলাকায় এ ঘটনা ঘটে। তারা সবাই বিভিন্ন স্থান থেকে উত্তর গাজায় নিজেদের ঘরে ফিরছিলেন। গাজার উত্তরাঞ্চলের প্রবেশপথ নেতজারিম করিডর থেকে সরে গেছে ইসরায়েলি সেনারা, তাই উত্তর অভিমুখে নেমেছে ঘরছাড়া গাজাবাসীর ঢল। তবে সরে যাওয়ার আগেও আগ্রাসনের জানান দিয়েছে আইডিএফ সেনারা। বিভিন্ন জায়গায় খবর পাওয়া গেছে এমন সহিংসতার।
পশ্চিম তীরেও অব্যাহত ইসরায়েলি বাহিনীর তৎপরতা। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে চলছে ধরপাকড় হামলা। এক গর্ভবতী নারী সহ মৃত্যু হয়েছে কমপক্ষে 3 ফিলিস্তিনির। রোববার দখলকৃত পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবিরে হামলা চালায় আইডিএফ সেনারা। নিহত গর্ভবতী নারী 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আরও কয়েকটি আশ্রয় শিবিরেও হানা দিয়েছে তেল আবিব, জেনিন ও তুলকারেমেও হয়েছে হামলা। আইডিএফ এর অভিযানের আতঙ্কে এদিক সেদিক পালিয়ে যাচ্ছেন অনেক ফিলিস্তিনি। হামাসের সাথে যুদ্ধবিরতির পর গাজায় হামলা বন্ধ হলেও পশ্চিম তীরে আগ্রাসন বাড়িয়েছে ইসরায়েল। বন্দি বিনিময়ের আওতায় মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনির বাড়িঘরেও চালিয়েছে তাণ্ডব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন কানাডার আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী আহমেদ হুসেন। বিকেলে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এ সময় কানাডার মন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা বজায় রাখতে ও দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। বলেন, এফআইপিএ স্বাক্ষরিত হলে কানাডার ব্যবসায়ীরা উৎসাহিত হবেন। এ সময় বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া দ্রুততার সাথে করার জন্য কানাডার মন্ত্রীকে অনুরোধ জানান ডক্টর ইউনূস। সাক্ষাৎকালে বাংলাদেশের চলমান সংস্কার কার্যক্রম, আসন্ন জাতীয় নির্বাচন এবং মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের দুর্দশা নিয়েও আলোচনা করেন তারা। জাতীয় পরিচয়পত্র সেবা গ্রহণকারী অর্থ মন্ত্রণালয়ের আইবাস এবং স্বাস্থ্য অধিদপ্তর সহ 5 প্রতিষ্ঠানকে তথ্য পাচারের অভিযোগে শোকজ করা হয়েছে। ওই 5 প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারীদের সাথে মতবিনিময় শেষে ইসির সিনিয়র সচিব জানান, তথ্য পাচারের ঘটনায় ইচ্ছাকৃত কিনা তার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত 5 প্রতিষ্ঠান হল স্বাস্থ্য অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, অর্থ মন্ত্রণালয়ের আইবাস, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং ইউসিবি ব্যাংকের উপায়। তথ্য ব্যবহারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু ও রেলপথ অবরোধ করেছে পথবঞ্চিতরা। এ বিষয়ে আরো জানবো, সিরাজগঞ্জ থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। আন্দোলনকারীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। শাওন, আসলে গতকাল থেকে কিন্তু আন্দোলনকারীরা তারা এই সেতুটি অবরোধ করে তারা আন্দোলন করছে এবং কালকে কিন্তু প্রায় 20 মিনিটের মতো অবরোধ করে রেখেছিল। আজকে কিন্তু প্রায় 2.5 ঘন্টা অবহিত হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু আসলে যে এখানকার সরকারি পক্ষ থেকে কোনো প্রকার যেন পদক্ষেপ সেটা কিন্তু নেয়নি। ইতিমধ্যে কিন্তু তারা প্রায় আধা ঘন্টা আগে থেকে 2টি ট্রেনও কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে সিল সিটি এবং পদ্মা 2টি ট্রেনই কিন্তু এখন বন্ধ আছে। অর্থাৎ উত্তরবঙ্গের সাথে রেল যোগাযোগ এবং স্থলপথের যোগাযোগ দুটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। কথা বলার মতো এখানকার যারা আন্দোলনকারীরা আছেন তাদের সাথে মূলত প্রায় 2.5 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। মানুষের ভোগান্তি অনেক বেড়ে গেছে। আসলে এখন তোমরা মূলত কি চাচ্ছ এবং এখন পর্যন্ত কোনো সুরাহা এসেছে কিনা? জি, আমরা মূলত চাচ্ছিলাম যেটা সিরাজগঞ্জ জেলাতে বৈষম্যমূলক একটি কমিটি গঠন করা হয়েছে। 1 আগস্টে যারা জীবন বাঁচি রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে ছিল, তারা এই কমিটিতে কেন নাই? এটা সম্পূর্ণ বৈষম্যমূলক একটি কমিটি। আমরা চাচ্ছি দ্রুত একটি সমাধান হোক, সুরাহা হোক এবং এই কমিটিকে অবাঞ্ছিত এবং বাতিল ঘোষণা করুক। আমরা যারা এখানে মেধাবী ছাত্র জনতা যারা আছে এরা এটাই চাচ্ছে। আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে চাই, এই দায়িত্বশীল সরকার, যে সরকার রক্তের উপর দিয়ে উঠে এসেছে, যেখানে গাজী ভাইয়েরা আছে, সকলে চাচ্ছে এই কমিটি বাণিজ্য বন্ধ করে সম্পূর্ণ যারা মূল আন্দোলনে ছিল তাদেরকে নিয়ে, আর্মি আছে, পুলিশ আছে, প্রশাসন আছে, গোয়েন্দা সংস্থা আছে, সকল সংস্থার কাছ থেকে যোগাযোগের মাধ্যমে কথার ভিত্তিতে এই কমিটি পূরণ করে নতুন করে গঠন করা হোক। এটি আমাদের দাবি। রেলপথ বন্ধ, মানুষ কোনোভাবে যেতে পারছে না। রেলপথে কি অবস্থা? ওই যে হৃদয় নিয়ে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছিলাম যে আমরা যে আলটিমেটাম দিচ্ছি এর ভিতরে দ্রুত এই কমিটি বাতিল করলো। কিন্তু কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার, সাইফুল এবং আসাদ এদের ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য এই কমিটি এখনো রেখে দিয়েছে। আমরা জানি না তাদের কি ব্যক্তি স্বার্থ এখানে আছে, যেখানে তারা আহত ভাইদেরকে দেখছে না, মেধাবী ছাত্রদেরকে দেখছে না, সাধারণ জনগণকে দেখছে না। তারা মূলত কি যাচ্ছে তারা ভালো বলতে পারবেন। শাওন, আসলে যেমনটি শুনছিলেন যে এখন পর্যন্ত মূলত দুপাশে অর্থাৎ সেতুর উপর থেকে শুরু করে উত্তরবঙ্গে যে প্রবেশদ্বার সিরাজগঞ্জের যে মুলিবাড়ি পর্যন্ত, অর্থাৎ এখান থেকে কিন্তু প্রায় 15 কিলোমিটার কিন্তু ইতিমধ্যে যানজটে তৈরি হয়ে গেছে। 2টি ট্রেনও বন্ধ থাকে কিন্তু যাত্রীদের দুর্ভোগও অনেকটা বেড়ে গেছে। তবে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু নিচ্ছে না। এদের সাথে কিন্তু একটি জিনিস দাবি করছে যে উত্তরবঙ্গে যে একজন এখানকার উপদেষ্টা থাকতো তাহলে তাদের কথাগুলো শুনতো। যে কজন উপদেষ্টা আছে একটা কিন্তু উত্তরবঙ্গে নেই, যে কারণে সে উত্তরবঙ্গের মানুষের যে হাহাকার এবং উত্তরবঙ্গের মানুষের যে আজকে
কাছে দাবি, সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই রাজপথ থেকে সরবে না, এমনটাই জানিয়েছে সেই এখানকার শিক্ষার্থীরা। শাওন। রুবেল, ধন্যবাদ আপনাকে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে হাইকোর্টে ফাঁসির দণ্ডপ্রাপ্ত 20 আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হয়েছে। বিচারপতি এ.কে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ ইনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চে এই শুনানি শুরু হয়। আগামীকালও চলবে এই মামলার শুনানি। এর আগে এই মামলায় 2021 সালের 8 ডিসেম্বর রায় দেন ঢাকার বিচারিক আদালত। রায়ে 20 জনকে মৃত্যুদণ্ড এবং 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আবরার থাকতেন শেরে বাংলা হলের 1011 নম্বর কক্ষে। সেখান থেকে ডেকে নিয়ে 2019 সালের 6 অক্টোবর রাতে তাকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। রাত 3টার দিকে হলের সিঁড়ির করিডোর থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফেসবুকে ভারত বিরোধী স্ট্যাটাস দেওয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটে। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সাবেক বিডিআরের 300 সদস্যের করা জামিনের আবেদনের উপর শুনানি হয়েছে। পরে আদেশ দেবেন আদালত। কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে জামিন শুনানি হয়। জামিন না পাওয়া 3 শতাধিক বিডিআর সদস্যের পরিবারের স্বজনরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অবস্থান নেন। সকাল 9:30টায় কড়া পাহারায় আদালতে আনা হয় বিডিআর সদস্যদের। পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পান 168 জন বিডিআর সদস্য। আদালত অবমাননায় কিশোরগঞ্জের এক ওয়ার্কশপ মালিককে ডেকে নিয়ে আপিল বিভাগে হাজির হতে পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে। ইয়াকুবের ওয়ার্কশপে কাজ করতে গিয়ে হাত হারানো শিশু নাইমকে 30 লাখ টাকা ক্ষতিপূরণ না দেয়ায় তলব করা হয় তাকে। সোমবার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। 2020 সালে ওয়ার্কশপে কাজ করার সময় হাত কাটা পড়ে 4th শ্রেণীর ছাত্র নাইম হাসান নাহিদের। এই সংক্রান্ত রিট নিষ্পত্তি করে স্কুল ছাত্র নাইমের পড়ালেখা বাবদ এইচএসসি পর্যন্ত প্রতি মাসে 7,000 করে টাকা তার স্কুল অ্যাকাউন্টে জমা দিতে নির্দেশ দেওয়া হয়। এছাড়া 2 কিস্তিতে 30 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। আপিল বিভাগেও সেই রায় বহাল থাকে। দীর্ঘদিনেও সেই আদেশ বাস্তবায়ন না হওয়ায় আদালত অবমাননার মামলা করে পরিবার। এমনও কথা আটার করেছে যে তুমি আদালতে গেছো, আদালতের মাধ্যমে টাকা দাও। তার এই আবেদন, এই আপিল বিভাগের আদেশ, হাইকোর্টের আদেশ ভ্রুক্ষেপ করে আদালতকে কিভাবে চরম অবমাননা করা যায় তার একটি উদাহরণ এই ইয়াকুব স্থাপন করেছে। অমর একুশে বইমেলার 10ম দিন আজ। মেলা প্রাঙ্গণ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। যাচ্ছি তার কাছে। শান্ত, বইমেলায় পাঠক লেখকের ভিড় আজকে কেমন দেখছেন? নতুন নতুন কোন বই পাঠকদের নজর কেড়েছে সেটা একটু বলবেন। শাওন, এখন যে মানুষের ঢল সেটি দেখে আসলে বোঝার উপায় নেই আজকে সাপ্তাহিক ছুটির দিন না কর্মদিবস। বলতেই হবে যে মানুষের ঢল কিন্তু থেমে নেই এবং যতই সময় গড়াচ্ছে, যতই দিন গড়াচ্ছে, মানুষের অংশগ্রহণ বাড়ছে, পাঠকদের অংশগ্রহণ বাড়ছে। তবে প্রকাশকদের অভিযোগের জায়গা রয়েছে, সেটি হচ্ছে যে যেই পরিমাণ মানুষ আসছে সেই পরিমাণ বই কিন্তু বিক্রি হচ্ছে না। আবার কিছু কিছু প্রকাশক আছেন যাদের বেশ জনপ্রিয় লেখকদের বই রয়েছে, সেখানে কিন্তু ভিড় লেগেই থাকছে। নতুন বইয়ের মধ্যে বলতে হবে যে আজকে বই এসেছে 84টি এবং সব মিলিয়ে এখন পর্যন্ত 737টি, অর্থাৎ গড় পড়তা প্রতিদিন প্রায় 73টি করে বই আসছে। তো এই যে অংশগ্রহণ, বইয়ের সংখ্যা বাড়ছে, এর ভিতরে আসলে জনপ্রিয় লেখক সাদাত হোসেনের কয়েকটি বই কিন্তু বেশ জনপ্রিয়তা পেয়েছে, মানুষজন কিনছেন। একই সাথে সায়েন্স ফিকশনের দিকে ঝোঁক রয়েছে, কিন্তু তরুণ প্রজন্মের যারা পাঠক রয়েছেন তারা সেই বইগুলো সংগ্রহ করছেন। শিশুদের অনেক নতুন নতুন বই এসেছে, সেগুলো শিশুরা কিনছেন। এবং একই সাথে বলতে হবে যে কবিতার বইয়ের সংখ্যা বরাবরের মতো অনেক বেশি, যদিও কবিরা সেভাবে সাড়া পাচ্ছেন বলে মনে হচ্ছে না, তাদের অনেক অভিযোগ রয়েছে। তবে দিন শেষে তারা প্রত্যাশা করছেন যে মেলার শেষ দিকে যতই গড়াতে থাকবে তাদের অংশগ্রহণ বাড়বে এবং বই বিক্রি অনেক ভালো হবে। শান্ত, ধন্যবাদ আপনাকে। আবারও গণকবরের সন্ধান পাওয়া গেল লিবিয়ায়। 2টি গণকবর থেকে উদ্ধার করা হয়েছে অন্তত 50 অভিবাসন প্রত্যাশীর মরদেহ।
দেশটির উত্তরাঞ্চলীয় সর্ববৃহৎ কুফরা জেলায় সন্ধান মেলে দুটি গণকবরের। একটি ফার্মে সন্ধান পাওয়া প্রথম গণকবর থেকে উদ্ধার করা হয় 19টি মরদেহ। তার একদিন পরে কাছাকাছি একটি মরুভূমি থেকে উদ্ধার করা হয় বাকি অভিবাসন প্রত্যাশীদের মরদেহ। কুফরা জেলার নিরাপত্তা বিভাগের প্রধানের সংখ্যা অন্তত 70 অভিবাসন প্রত্যাশীর কবর আছে এলাকায়। ধারণা করা হচ্ছে বেশিরভাগ হতভাগ্যদের গুলি করে হত্যা করা হয়েছে। মানব পাচারের জন্য পরিচিত অঞ্চলগুলোতে অভিযান চালাচ্ছে পুলিশ। গত এক দশকে অবৈধ অভিবাসীদের ইউরোপ যাত্রায় প্রধান রুটে পরিণত হয়েছে লিবিয়া। উন্নত জীবনের আশায় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার অভিবাসন প্রত্যাশীরা বেছে নেন ঝুঁকিপূর্ণ এই পথ। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আব্দুর রউফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ জোহর জাতীয় ঈদগাহ ময়দানে জানাজায় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, আইন উপদেষ্টা, শিল্প উপদেষ্টা, সিইসি সহ বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় তারা বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের উদাহরণ তৈরি করেছিলেন আব্দুর রউফ। বাদ মাগরিব ময়মনসিংহের দাপুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে মায়ের পাশে দাফন করা হবে মোহাম্মদ আব্দুর রউফকে। ভীষণ ভালোবাসতেন, আমাদেরকে ভালোবাসতেন। যখনই গেছি স্যারের কাছে খুবই আদর করতেন আমাদের। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। তার সততা, নিষ্ঠা, যোগ্যতা প্রমাণ করে বাংলাদেশ জুডিশিয়ারিকে যে উজ্জ্বল ভাবমূর্তি তৈরি করেছিলেন, এ জাতি আজীবন তার কাছে ঋণী থাকবে। যে নির্বাচনটি ওনার নেতৃত্বে সম্পন্ন হয়েছিল, সেটি একটি অনন্য সাধারণ বৈশিষ্ট্য হিসেবে আমাদের এই গণতন্ত্রের, বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে সমুজ্জ্বল থাকবে। পদত্যাগ করলেন সংঘাত কবলিত ভারতীয় রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগে এই সিদ্ধান্ত নিলেন তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বিজেপি নেতা বীরেন সিং। মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের জেরে বেশ কিছুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা দেখা গেছে বিজেপির মধ্যে। দলের বাইরেও পড়তে হয়েছে চাপে। সোমবার বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার কথা ছিল বীরেন সিং এর। ধারণা করা হচ্ছিল স্বয়ং বিজেপি থেকে উত্থাপিত হতে পারে প্রস্তাব। স্বাধীনতা পরবর্তী সময়ে বীরেন সিং এর শাসনামলে সবচেয়ে বেশি সংঘাত সহিংসতা দেখেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি। পাল্টাপাল্টি হামলায় এখন উত্তপ্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্ট লাইন। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় তোরতস্ক অঞ্চলে নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে মস্কো। দেশটির আরও ভেতরে অগ্রসর হওয়ার দাবিও করেছে। আবারও দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ইউক্রেনে ছোড়া অন্তত 35টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। রাশিয়ায় জোরদার পাল্টা হামলার দাবি করেছে কিয়েভও। মস্কোর ছোড়া 139টি ড্রোনের 67টি অকার্যকর করা হয়েছে বলে জানিয়েছে জেলেনস্কি বাহিনী। বাকি ড্রোনগুলোও লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে বলে দাবি তাদের। এছাড়া তোরতস্ক শহরের কাছে ধ্বংস করা হয়েছে রাশিয়ার একটি সুখয় 25 যুদ্ধ বিমান। এই ছিল আজকের সব খবরের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।